হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সবাই চলে এসেছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ওয়ান শট ক্লাসে। ওয়ান শট আমি কেন বলছি, কারণ হচ্ছে আজকের ক্লাসে আমি যেগুলো নিয়ে ডিসকাস করব এগুলো তোমরা যখন পরীক্ষায় বসবা দেখবা ম্যাক্সিমাম জিনিসই কমন আসবে। আমি তোমাদের আজকে শেখাবো কীভাবে আমরা স্ট্র্যাটেজি মেনটেন করে খুব ভালো একটা মার্ক আনতে পারি, সাথে কি কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, কী কী জিনিস আমরা বেশি গুরুত্ব দিব। সো আর দেরি না করে চলুন সবাই শুরু করে দিই। তো এখানে আমি যে জিনিসটা প্রথমে তোমাদের দেখাচ্ছি, আমি জানি এই জিনিসটা প্রিটি সিম্পল, তোমরা অলরেডি জানো যে আমাদের সিকিউ কত মার্ক আর এমসিকিউ কত মার্কে। সো আমি এই জিনিসটা নিয়ে বেশি স্ট্রেচ করব না, বাট তোমরা অবশ্যই এতটুকু খেয়াল রাখবা আমাদের কিন্তু ম্যান্ডেটরি 20 মার্ক এখানে থাকবে, যেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। সো আমরা কি করব, আমরা হচ্ছে সৃজনশীল যেটা আছে 70 মার্কের, এখানে আমরা সৃজনশীল যেটা আছে 70 মার্কের, এখানে হচ্ছে আমরা প্রথমে তোমার 5টা সিকিউ অ্যান্সার করে নিব, দেন আমরা বাকি যে 20 মার্কের থাকে আর্থিক অবস্থার বিবরণী ট্রাই করব ওটা যাতে আমরা শেষের জন্য রেখে দিই, কারণ দেখা যায় যেহেতু বাধ্যতামূলক অনেকে এটা অ্যান্সার করতে নার্ভাস হয়ে যেতে পারো। সো এখানে আমি তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের বোর্ড অ্যানালাইসিস। তোমরা একটু ভালো করে দেখো, এই যে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যানালাইসিস দেওয়া আছে যেটা আমাদের সিকিউর জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চ্যাপ্টার 2 যেটা, এখান থেকে আমাদের কোয়েশ্চেন আসে কিন্তু সবচেয়ে বেশি, আমরা যদি একটু খেয়াল করি বাকি চ্যাপ্টারগুলো থেকেও আসে। সো এখানে আমি বোর্ড ওয়াইজ প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ করে দেখিয়েছি। এটা হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য, যেখানে আমরা দেখতে পাচ্ছি, তোমরা ভাবতে পারো যে ভাই একতরফা দাখিল এখানে এত কম কেন। রিজন হচ্ছে আর এতদিন কিন্তু 21 সালের আগ থেকে কিন্তু শর্ট সিলেবাস ছিল না, বাট 21 সাল থেকে একদম অনবরত শর্ট সিলেবাস থাকার কারণে একতরফা দাখিলা যেটা আছে এটা হচ্ছে তোমার এক্সক্লুডেড ছিল, এজন্য এটা কম। সো এজন্য কোনগুলো শর্টেজ ছিল কোনগুলো ছিল না সেটা একটু ভালোভাবে জানার জন্য আমরা একটা চ্যাপ্টার অ্যানালাইসিস নিয়ে এসেছি। এখানে তুমি দেখতে পারো এটা হচ্ছে তোমার 2016 থেকে 19 সালের অ্যানালাইসিস, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোন চ্যাপ্টার থেকে কেমন কোয়েশ্চেন আসছে। এই সময় আমাদের কোনো শর্ট সিলেবাস ছিল না। আর এটা হচ্ছে আমাদের 21 সাল থেকে 25 সালের অ্যানালাইসিস, যেখানে আমাদের শর্ট সিলেবাস ছিল। এখানে আমাদের চ্যাপ্টার 6, চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 5 এগুলো টোটালি এক্সক্লুড করা ছিল, যেটা আমাদের ফুল সিলেবাসের টাইমে ছিল না, বাট এখন পড়তে হবে। সো আমরা বুঝতে পারছি যে আমাদের জন্য এত বছর এক ধরনের সিচুয়েশন ছিল, আমাদের এখন একটু চ্যালেঞ্জিং। সো ভাই এখন কি করব, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোন চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেটা নিয়ে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করব। সো আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। সো হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে আমাদের যে যে কোয়েশ্চেন আসতে পারে, প্রথমত আমরা আসতে পারে হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করা। আমরা জানি প্রারম্ভিক মূলধনটা বের করা খুবই সিম্পল, জাস্ট প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়টা আমরা বাদ দিয়ে দিব। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, অনেক সময় কিন্তু কোয়েশ্চেনের শুরুতে ঋণ এটা দিতে পারে। যদি ঋণ দিয়ে দেয়, ঋণটা অবশ্যই আমরা নগদের সাথে যোগ করে নিব, নগদের সাথে যোগ, এটা আমাদের মাথায় রাখতে হবে। কেন আমরা ফার্স্টে নগদের সাথে ঋণটা যোগ করব? রিজন হচ্ছে যখন আমরা ঋণ নেই তখন কিন্তু আমাদের কি হয়, তখন আমাদের হয় নগদান ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট। নগদান কিন্তু বেড়ে গিয়েছে, সো আমরা ঋণ নিলে এটা অবশ্যই নগদের সাথে যোগ করে তারপর আমরা সেখান থেকে দায়গুলো যা যা আছে বাদ দিলে প্রারম্ভিক মূলধন পেয়ে যাব। এটা আসার অনেক হাই একটা চান্স আছে। দেন আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ। এখন এটা নিয়ে স্টুডেন্টদের ভিতরে অনেক কনফিউশন থাকতে পারে যে ভাইয়া মালিকানা সত্ত্বের পরিমাণ কিভাবে করতে হয়। সো এটার জন্য আমি তোমাদের জন্য একটা ডেমো ছক নিয়ে এসেছি, মানে দেখিয়ে দিচ্ছি। ধরো এটা তোমার বিবরণ, এটা হচ্ছে তোমার টাকার ঘর, বিবরণ টাকা, আর এখানে হচ্ছে আমরা তারিখটা দিই। সো এখন মালিকানা সত্ত্ব কিভাবে করলে আমরা ভালো মার্ক পাবো, এটার জন্য আমাদের দেখতে হবে মালিকানা সত্ত্বের কন্টেন্টগুলো কি কি। আমরা কিন্তু সবাই জানি যে মালিকানা সত্ত্ব ই, এটা ভাঙলে আমরা পাই সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। সো এই জিনিসটাই আমরা ছকের মাধ্যমে দেখাবো। সি মিনস মূলধন। সো আমরা ফার্স্টে কি করব, আমরা লিখবো হচ্ছে মূলধন। মূলধন লিখে এখানে আমাদের যে কোশ্চেনে দেওয়া থাকবে যে 1 তারিখে যে টাকাটা মূলধন নিয়ে এসেছে সেটা বসাবো। তার সাথে আমরা যোগ করে দিব আয় সমূহ, মূলধন যোগ আয় সমূহ। তোমরা যখন এই চ্যাপ্টারে কোশ্চেন করবা দেখবা লেনদেনে কিন্তু বলে দেওয়া থাকে যে পণ্য বিক্রয় করেছে এত টাকা, সে ভাড়া পেয়েছে এত টাকা, এগুলাই আমাদের জন্য আয়। সেখান থেকে আমরা বাদ দিব হচ্ছে ব্যয়সমূহ। আর ব্যয়সমূহ ধরা আমাদের জন্য খুবই সিম্পল। ব্যয়সমূহ মিনস আমরা জানি ক্রয়, আর তারপরে হচ্ছে মণিহারে ক্রয়, অন্যান্য যে কোনো ধরনের টুকিটাকি খরচ, এগুলো আমরা ব্যয়তে নিয়ে আসবো। দেন আমরা হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট উত্তোলন যেটা, সেটা বাদ দিয়ে দিব। এই সবগুলো যদি আমরা প্লাস মাইনাস করি, সবগুলো করলে আমরা যেটা পাবো এটাকে বলি মালিকানা সত্ত্বের মোট পরিমাণ। একটা জিনিস খেয়াল রাখবে,
কিভাবে আমরা শর্টকাটে জানি, আমরা জানি প্রত্যেকটা হিসাব কিন্তু দুটো অবস্থা, আর্থিক অবস্থা এ ইকুয়াল টু এল প্লাস ওই, সেখানে দুটো জিনিসকে তারা হচ্ছে এফেক্ট করে। সো তোমরা যখন এই ধরনের ম্যাথ করতে যাবা তখন তোমরা দেখবা যেই লেনদেনটা দেওয়া আছে সেটা কি মালিকানা সত্ত্বে এফেক্ট করছে কিনা। যেমন ধরো আমি তোমাদের বলতে পারি যে বললাম সাপোজ নগদে আসবাবপত্র ক্রয়, এটার জাবেদা কি হয় নগদান, এখানে হয় আসবাবপত্র ডেবিট আর নগদান ক্রেডিট। সো এক্ষেত্রে কিন্তু তোমার একবার এ বাড়ছে একবার এ কমছে, এখানে তোমার এখানে কিন্তু এর উপর কোনো ইফেক্টই নেই। এই ধরনের লেনদেনগুলো আমরা সিম্পলি মালিকানা সত্ত্বে আনবো না। এই গেল আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী নিয়ে ডিসকাশন। টেবুলার ছক নিয়ে কিছু বলার নেই, কাজ এটা খুবই সিম্পল। আমরা যদি হিসাবটা খুব ভালো মতো পারি কোনটা কোন হিসাবে আসছে জাস্ট সেটা টেবুলার ছকে দিয়ে দিব, দেন আমাদের উত্তর হয়ে যাবে। এক্ষেত্রে আমি তোমাদের জন্য ছোট্ট একটা সাজেশন দিব, সেটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি টেবুলার ছক করার টাইমে কিন্তু অনেকে অনেক ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করো, বাট আমরা যখন টেবুলার ছকটা করব তখন অলওয়েজ ট্রাই করবা, আমরা তো জানি ইকুয়াল টু এল প্লাস ওই এটা দিয়েই করি, যখন তুমি প্রত্যেকটা দফা লিখবা ট্রাই করবা প্রত্যেকটা দফায় ধরো এখানে 2000 এখানে 2000 আছে কিনা। এই জিনিসটা আমরা প্রথমেই যখন আমরা লাইন বাই লাইন করব তখন আমরা এই জিনিসটা এনশিওর করব যে প্রত্যেকটা তারিখের যে লেনদেন সেটা তোমার হিসাবের সমীকরণকে ঠিকমতো জাস্টিফাই করছে কিনা, অর্থাৎ দুই সাইড সমান আছে কিনা। এটা তুমি যদি শুরুতেই না করো লাস্টে যায় তখন দেখবা ভাইয়া অ্যান্সার তো মিলে নাই, তখন মাথা আওলায় যায়, দেখা যায় কারেকশন করতে খুব প্যারা খেতে হয়। এটা হওয়ার একটা কারণ হচ্ছে অনেক সময় আমরা কি করি এই পাশে 2000 ধরো কমে গিয়েছে নগদ টাকা, আমরা 2000 এখানে কমিয়ে রাখলেও আমরা ভুলে এই সাইডে বাড়ায় রাখি, তখন দেখা যায় আমাদের হিসাবটা মিলে না। কিন্তু আমরা যদি লাইন বাই লাইন যাই তখন আমাদের যে জিনিসটা হবে এই যে দুই সাইড মিললো সেটা আমরা দেখতে পারলাম। এইভাবে আমরা টেবুলার ছক আগালে আমাদের জন্য খুবই সিম্পল হবে। দেন হিসাবের শ্রেণী বিভাগ আর কারণ সহ ডেবিট ক্রেডিট, এটা খুবই সিম্পল। হিসাবের শ্রেণী বিভাগ মানে আমরা জানি হিসাব 5 ধরনের আছে, সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। এক্ষেত্রে কোনটা কোন শ্রেণীর হিসাব সেটা জানতে যেতে পারে। সো তোমরা কি করবা, ফার্স্টে হচ্ছে আমরা জানি হিসাব খাতগুলো লিখি, ধরো আমি হিসাব খাতে লিখলাম নগদান হিসাব, দেন এটা কোন শ্রেণী সম্পদ সেটা জাস্ট দেখাই দিব, এটা হচ্ছে জানতে চাই। ডেবিট ক্রেডিট জানতে চাওয়া মানে হচ্ছে এই যে নগদান হিসাব আমি লিখলাম এটা ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে। এখন আসি এই জিনিসটা নিয়ে আয় বিবরণী, ভাই কিন্তু লিখে দিয়েছি কম আসে, কম আসে মানে এটা লেস ইম্পর্টেন্ট, বাট এমন না যে আমরা একদম ইগনোর করে চলে যাবো, বিকজ ইগনোর করলে এটা চলেও আসতে পারে, তখন আমাদের একটু ইস্যু হতে পারে, এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। আর নিট ক্রয় নিট বিক্রয় এগুলো পরীক্ষায় আসতে পারে। সো এই জিনিসগুলো যেটা ভাইয়া বললাম কম আসতে পারে, আসো দেখি এগুলো কি হতে পারে। সো এখানে খেয়াল করেন নিট ক্রয় কিভাবে বের করব, শুধুমাত্র চ্যাপ্টার 1-এর জন্য সেটা আমি তোমাদের লিখে দিয়েছি যে ক্রয় থেকে ফেরত, বিনামূল্যে পণ্য বিতরণ, পণ্য উত্তোলন আর মুনাফা বিক্রয় বাদ দিলে আমরা নিট ক্রয় পেয়ে যাব। আর বিক্রয় থেকে শুধু ফেরত বাদ দিলে এনাফ, চ্যাপ্টার 1-এ আর তেমন কিছু আসে না। আয় বিবরণীটা কিভাবে করে, আমরা লেনদেনে দেখি আমাদের অনেক আয় আছে অনেক ব্যয় আছে, আমরা সিম্পলি আয় থেকে ব্যয়টা বাদ দিয়ে দিব, আমরা আয় বিবরণীর রেজাল্ট পেয়ে যাব। সো এই হচ্ছে আমাদের মোটামুটি এমসিকিউ। এটা তোমাদের সিকিউ আর এমসিকিউর জন্য তোমাদের সাজেশন থাকবে বিগত বছরের প্রশ্নগুলো যদি খুব ভালো মতো পড়ো এখান থেকেই তোমরা অবশ্যই 100% কমন পেয়ে যাবা। সো এখানে তোমরা টাইম ওয়েস্ট না করে বিগত 3-4 বছরের এমসিকিউ পড়লে দ্যাটস মোর দ্যান এনাফ। একটা এমসিকিউ ভাই তোমাদের কোশ্চেন লিক করে দিয়ে গেলাম, সেটা হচ্ছে হিসাবের ব্যবহারকারী অভ্যন্তরীণ না বাহ্যিক, এটা আসে। সো এটা যদি আসে তখন তোমাদের এখান থেকে প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আসে এই স্পেসিফিক টপিক থেকে। সো এটা একটু ভালো মতো দেখবা কারা অভ্যন্তরীণ আর কারা বাহ্যিক। দেন হচ্ছে আমরা চলে যাব হিসাবের বইসমূহ। এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারে কিন্তু তোমাদের বিভাগ একটা না, এই চ্যাপ্টারে তোমাদের বিভাগ 3টা। সো ভাইয়া 3টার জন্য আলাদা আলাদা সাজেশন দিয়েছি, খেয়াল করো। ক বিভাগে আছে হচ্ছে জাবেদা আর খতিয়ান। এখানে যে জিনিসটা হয় তোমার চ্যাপ্টার 1 আর 2 এর ক বিভাগ এই দুইটো মার্চ করে কোশ্চেন হয়। সো এখানে যে জিনিসটা হয় চ্যাপ্টার 1 প্লাস 2 এর ক, এই দুটো জিনিস মার্জ করে, ধরো তোমার কতে বলবে প্রারম্ভিক মূলধন, খতে বলবে টেবুলার ছক, গতে যে বলবে জাবেদা দাও, অথবা গতে বলবে হিসাব প্রস্তুত করো। সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু শুধু
চ্যাপ্টার 1 থেকে যে আলাদা কোশ্চেন আসবে এটা মাথায় রাখা যাবে না। আমাদের চ্যাপ্টার 1 আর 2 এর যে আছে এই দুটো থেকে মিক্স আপ করে কোশ্চেন আসবে। সো আমরা ওভাবেই প্রিপারেশন নিব। কিভাবে নিব? আমরা জাবেদ আর খতিয়ানটা খুব ভালো করে দেখবো। এটা জাস্ট বেসিক জিনিস। একটা জিনিস মাথায় রাখবা, কোশ্চেনে যদি কখনো বলে ক্রয় হিসাব প্রস্তুত করো, এই হিসাব প্রস্তুত মানেই তুমি বুঝবা হচ্ছে খতিয়ান তারা জানতে চেয়েছে। সো কোশ্চেন দেখলে ঘাবড়ানোর কিছু নেই। জাস্ট যদি বলে নগদান হিসাব প্রস্তুত করো, খতিয়ান আমরা ধরে নেব। কোন ছকে করব? অবশ্যই চলমান জের ছকে করব। এটা আমাদের গেল। এই গেল আমাদের ক বিভাগ নিয়ে ডিসকাশন। দেখেন খ বিভাগ যখন ভাইয়া লিখেছি এখানে কিন্তু আমি বলেই দিয়েছি যে খ বিভাগ যেটা এটা কম আসে। তাও আমি তোমাদের কেন বলছি, এতদিন এটা বলতে গেলে তেমন একটা আসেই নাই, শর্ট সিলেবাস থাকার কারণে অন্যগুলো প্রায়োরিটি পেয়েছে। বাট এটা কম আসলেও আমাদের একটু হলেও দেখতে হবে, কজ হুট করে যদি চলে আসে তখন তো আমরা একদম যাতে শক না হয়ে যায়। কজ এই চ্যাপ্টারটা খুবই সিম্পল। এই খ বিভাগ থেকে যদি কোশ্চেন আসে চারটাই আসবে, হয় ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত অথবা বিক্রয় ফেরত, এই চারটা জিনিসই আসবে। আর এই চারটা যদি আসে এটার সাথে তোমার কি বলে, নিচে বলে সাধারণ বা সহকারী খতিয়ান প্রস্তুত করতে বলে। ভাইয়া ছোট্ট একটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা যখন ক্রয় জাবেদা প্রস্তুত করি একটা বিশাল লেনদেন দেওয়া থাকে, তারপর কিন্তু বলে বাট্টা 10%, প্যাকিং খরচ ব্লা ব্লা। আমরা অলওয়েজ যে খরচ আছে তার উপর বাট্টা ধরবো, বাট্টাটা বাদ দিব, দেন আমরা প্যাকিং ও অন্যান্য খরচগুলো যোগ করে নিব। এভাবে আমরা ক্রয়টা পাই। যদি বলে কি বলে সাধারণ খতিয়ান, তখন আমরা সিম্পলি টোটাল ক্রয় জাবেদার যে টাকাটা সেটাই বসাবো। যদি বলে সহকারী খতিয়ান, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা যারা ক্রয় করেছে তাদেরকে নিয়ে আমরা খতিয়ানটা প্রস্তুত করব। আর এই চ্যাপ্টারে যখন দেখা যায় যে চালান, ডেবিট নোট, ক্রেডিট নোট এগুলো প্রস্তুত আসতে পারে, এটা খুবই কম আসে, আসার চান্স খুবই কম, 10%-এর মতো। সো এটা যেহেতু ভাইয়া বললাম আসবে, সো এখানে আমি তোমাদের আগেই নিয়ে গেলাম। এখানে ভাইয়া দেখো যে চালান, ডেবিট নোট, ক্রেডিট নোট এগুলো রিলেটেড কিছু এমসিকিউ আছে। প্রায় কোশ্চেন প্রত্যেক বছর একটা না একটা থাকবে যে ভাই চালান কে প্রস্তুত করে, ডেবিট নোট কোন কাজে লাগে, কে প্রস্তুত করে। এই ধরনের কোশ্চেন যখন আসে আমরা কিন্তু খুব কনফিউজড হয়ে যাই। কনফিউশনটা আসেন দূর করে দিই। চালান মনে রাখবা এটা ধারে পণ্য ক্রয় বিক্রয়ের দলিল, আর এটা অলওয়েজ বিক্রেতা প্রস্তুত করে। থিঙ্ক লাইক তুমি পণ্য কিনতে গিয়েছো, তুমি এক জায়গায় ধারে, তখন তোমাকে কি যে বিক্রি করছে সেই কিন্তু দিবে যে ভাই চালানটা রাখেন পরে টাকাটা দিয়ে দিন। এভাবে প্র্যাকটিক্যালি অ্যাকাউন্টিংকে অ্যাপ্লাই করবা, দেখবা আমাদের জন্য অ্যাকাউন্টিং একদম ইজি হয়ে গিয়েছে। ডেবিট নোট এটা কখন? ক্রয় ফেরতের দলিল, আর ক্রেডিট নোট বিক্রয় ফেরতের দলিল। মনে রাখার টেকনিক, ডেবিট নোট মানে ক্রয়। আমরা কি জানি ক্রয় সবসময় ডেবিট হয়। সো যখন ডেবিট নোট দেখবেন মাথায় আসবে এটা ক্রয় ফেরত, আর ক্রয় ফেরত থেকে ক্রেতা মানে হচ্ছে সবগুলা ক্রয় রিলেটেড। ক্রেডিট মানে কি? আমরা জানি বিক্রয়। সো ক্রেডিট নোট নিয়ে যদি কোনো কোয়েশ্চেন আসে সবগুলোর অ্যান্সারই আমাদের জন্য হবে বিক্রয় রিলেটেড। দ্যাট মিনস বিক্রয় ফেরতের দলিল আর বিক্রেতা প্রস্তুত করে। এই ছিল আমাদের খ বিভাগ নিয়ে ডিসকাশন। এখন আসি গ বিভাগ। এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন 100% আসবেই। যেহেতু 100% আসবে, আসেন দেখি আমরা কোন কোন জিনিস আসার চান্স আছে। প্রথম যেটা আসে সেটা হচ্ছে কি কি নগদান বইতে আসবে না। সো যখন আসে নগদান বইতে আসবে না তখন কিন্তু আমাদের দুটো জিনিসই আছে, একটা হচ্ছে অনগদ লেনদেন আর একটা হচ্ছে ধারে লেনদেন। স্টুডেন্টরা কি করে এই দুইটা একদম জগা খিচুড়ি বানায় দেয়। প্রথমটা যদি বলে নগদান বইতে যা যা আসবে না, তখন কিন্তু দুইটাই আসবে। কিভাবে বুঝবো জানো? জাস্ট সিম্পলি জাবেদা করে দিবা, যদি কোনো নগদ আর ব্যাংক হিসাব না পাই বাস শেষ, ওটা আসবে না। কিন্তু সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো, অনেক সময় ক মার্কের জন্য এটা আসে অনগদ লেনদেনের পরিমাণ। এখানে স্টুডেন্টরা একদম মানে কি বলবো, তারা সকল ধারে লেনদেনগুলো নিয়ে আসে, টিচার দেয় কেটে। এই কনফিউশন যাতে না থাকে, সো এই জন্য তোমরা মাথায় রাখবা অনগদ লেনদেন এখানে যদি শুধু অনগদ চাই সেটা কিন্তু ধারে আসবে না। ধারে কোনগুলো? আমি কিনেছি পরে টাকাটা দিয়ে দিব, অথবা সে আমার থেকে নিয়েছে পরে আমাকে টাকা দিবে, এই ক্যাটাগরির কোনো কিছু অনগদে আসবে না। সো অনগদে আসবে কি কি? সিম্পলি জাবেদা করবা। ধরো আমি একটা জাবেদা বললাম পণ্য উত্তোলন, জাবেদা কি হবে? উত্তোলন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এখানে কি কোনো নগদান বা ব্যাংক হিসাব আছে? অ্যান্সার হচ্ছে না। সো জাবেদা করে যদি আমরা কোনো নগদ আর ব্যাংক হিসাব না পাই আর সেটা যদি ধারে না হয়, এই দুইটি ক্যাটাগরির জাবেদা কি আমরা বলি হচ্ছে অনগদ লেনদেন। ফর এক্সাম্পল পণ্য উত্তোলন আসতে পারে, বিনামূল্যে পণ্য বিতরণ আসতে পারে, তারপর বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রদান, ইভেন অবচয়, এগুলো হচ্ছে আমার অনগদ লেনদেনের আন্ডারে যাবে। গেল ক মার্ক। খ মার্কে হচ্ছে তোমার 2 ঘর বা 3 ঘর নগদান বই প্রস্তুত করতে বলে। এটা খুবই সিম্পল আসবে, এটা তোমরা সিম্পলি যা যা করেছো এতদিন ওটা একটু ভালো মতো দেখলেই হবে। আর যদি এটা না আসে তখন নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদা এটা আমাদের জন্য আসতে পারে।
খুচরা নগদান বইটা আমি অপশনে রেখেছি, রিজন হচ্ছে এতদিন কিন্তু আমাদের শর্ট সিলেবাস ছিল। সো শর্ট সিলেবাস থাকার কারণে তোমরা প্রিভিয়াস ইয়ারে দেখবা প্রচুর খুচরা নগদান বই এসেছে, বাট তোমরা যদি 19 সালের কোয়েশ্চেন অ্যানালাইসিস করো সেখানে দেখবা নগদান বই হার্ডলি খুঁজে পাওয়া যাচ্ছে, তেমন পাওয়াই যাচ্ছে না। সো কেন এই কথাটা ভাই বললাম, কজ যখন ফুল সিলেবাস হয় তখন কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনে ক্যাপ করা থাকে, সেটা নিয়ে আমি লাস্টে ডিসকাস করব। আর এই যে খুচরা নগদান বই এতদিন আসার একটাই কারণ, এতদিন ছিল শর্ট সিলেবাস, বাট এখন যেহেতু ফুল সিলেবাস এখন এটা আসার চান্স কম। এখন কম বলে যে পুরোপুরি ইগনোর করব সেটা না, আমরা জাস্ট প্রসেসটা দেখে নিব, পরীক্ষায় আসলে যেতে পারি। খুচরা নগদান যদি আসে তখন কত ইউজুয়ালি অগ্রদত্ত টাকার পরিমাণ দেয় অথবা কি কি আসবে না সেটা জানতে চায়, আর খতে তো অগ্রদত্তই বলে, গতে জানতে চায় হচ্ছে জাবেদা। আর এটা জাবেদা খুবই সিম্পল, খরচগুলা ডেবিট, খুচরা নগদান হিসাব ক্রেডিট। এই হচ্ছে আমার 2-এর গয়ের যে আলোচনা। এখন আমরা চলে যাই ব্যাংক সমন্বয় বিবরণীতে। ব্যাংক সমন্বয় বিবরণী থেকে সবচেয়ে বেশি যে কনফিউশনটা হয়, ভাইয়া একক জের আসবে না দ্বৈত জের আসবে? সো আমার প্রেডিকশন হচ্ছে একক জের আসার চান্স 99%, আর দ্বৈত জের আসার চান্স হচ্ছে মাত্র 1%, কারণ প্রত্যেক বছর একক জের থেকেই কোয়েশ্চেন আসে। এক্ষেত্রে আমাদের যে জিনিসটা দেখতে হবে কয়ের জন্য কি কি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যাংক বিবরণী বা নগদান বিবরণীতে লেখা হয় নাই তার পরিমাণ জানতে চায়। এটা আমরা কোয়েশ্চেন পড়লে খুবই ইজিলি ধরে ফেলতে পারবো। বলেই দেয় যে ইস্যুকৃত চেক যা আদায় হয় নাই, যা উপস্থাপিত হয় নাই, জমাকৃত চেক আদায় হয় নাই। সো সিম্পলি বোঝাই যাচ্ছে ইস্যুকৃত চেক উপস্থাপিত হয় নাই, মানে আমি চেকটা ইস্যু করেছি বাট ব্যাংক সেটা এক্সিকিউট করে নাই, মানে ব্যাংকে লেখা হয় নাই। এভাবে আমরা ইজিলি ধরতে পারবো। তোমাদেরকে আমি এটা খুবই শর্টকাট টেকনিক এখানে শিখায় রাখি। তোমরা কি করবা, যখন ব্যাংক সমন্বয় বিবরণী করবা এইভাবে একটা হাত ধরে নেবা আর এইভাবে একটা হাত ধরে নেবা, এটা হচ্ছে তোমার ব্যাংকের আর এটা হচ্ছে তোমার নগদান বইয়ের। এখন ধরো তোমার দেখতে হবে যে লেনদেনগুলোর কারণে ব্যাংকের টাকা বেড়েছে বা কমেছে কিনা, সেই অনুযায়ী আমরা অলওয়েজ ব্যাংক অনুযায়ী আমাদের মিলাবো। এখন ধরো আমি তোমাকে বললাম ইস্যুকৃত চেক যা উপস্থাপিত হয়নি। নর্মালি আমরা কি করি, নর্মালি এটা আমরা যোগ করি, আসো দেখি কেন যোগ করি। ধরো চেকটা ইস্যু করেছি, তো চেক ইস্যু করলে কি হয়, চেক ইস্যু মিন্স পাওনাদারকে আমি চেকটা দিলাম, ফলে আমি আমার নগদান বইতে টাকাটা কমাই ফেললাম, বাট অ্যাকচুয়ালি ব্যাংক এটা উপস্থাপন করেছে? উত্তর হচ্ছে না ভাইয়া। তো দেখেন নগদান আমার কমে গেছে, ব্যাংক কিন্তু আমার কমে নাই, দুইটা সমান রাখতে হবে। সো আমি কি করব, সমান রাখার জন্য নগদটাকে আবার বাড়াই দিই। এভাবেই হচ্ছে আমি যোগ করি। এই সিম্পল জিনিসগুলো তোমরা যদি বুঝে বুঝে পড়ো, আমি যেটা বোঝাতে চাই অ্যাকাউন্টিং কিন্তু আমাদের বাস্তব জীবনের সাথে কানেক্টেড। সো তোমরা যে কাজটা করবা, ভাববা যখন ব্যাংক সমন্বয়ের কোয়েশ্চেন আসে ওখানে নিজেকে দিয়ে দিবা, ভাববা আমার সাথে কি হয়েছে, আমার ব্যাংকের টাকা বাড়ছে না কমছে, তাহলে দেখবো আমরা ইজিলি ক্যাচ করতে পারবো। এরপরে যেটা পরীক্ষায় আসে ডেবিট আর ক্রেডিট মেমোরেন্ডাম, একবার বলে দিবা জীবনে ভুলবা না। ডেবিট মেমোরেন্ডামে কি কি আসে, ডেবিট মেমোরেন্ডামে আসে সব ধরনের কষ্টের খবর। কষ্টের খবর এটা আবার কি জিনিস, কষ্টের খবর কখন হয়, যখন ধরো তুমি মোবাইলটা খুলে দেখলা আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে, যখন তুমি মোবাইলটা খুলে দেখলা আমার চার্জ কেটে নিচ্ছে, সহজ ভাষায় বলে ব্যাংক থেকে টাকা কেটে নিচ্ছে। আবার ধরো তোমাকে একজন দেনাদার টাকা একটা চেক দিল, তুমি খুব খুশি, চেকটা ভাঙাবো এটা দিয়ে আমি ঘুরতে যাব, তুমি চেকটা ব্যাংকে দিলা, ব্যাংক বললো না এই চেক নিব না, দেনাদারের টাকা নাই, ফলে জমাকৃত চেকটা প্রত্যাখ্যাত হয়ে গেল। এই যে কষ্টের খবরগুলো এগুলো সব আমরা দিয়ে দিব ডেবিট মেমোরেন্ডামে। আর ক্রেডিটে কি আসবে, অবশ্যই খুশির খবরগুলো আসবে। খুশি কখন হয়, আমরা যখন দেখি ও টাকা চলে আসছে, টাকা আসছে, তখন আমরা সেটাকে খুশির খবর, মানে কি ব্যাংকে যখন টাকার পরিমাণ বাড়ে। এই টেকনিকটা মাথায় রাখবা, দেখবার কোনোদিন ভুল হচ্ছে না। খ আর গতে হচ্ছে জাবেদা আর ব্যাংক সমন্বয় বিবরণী আসে। এগুলা খুবই সিম্পল জিনিস। জাবেদা বলতে ব্যাংক চার্জ বা ব্যাংক সুদ মঞ্জুর এগুলাই আসে, তেমন কোনো সমস্যা হবে না। জাবেদাগুলো খুব ভালো মতো দেখবা। অ্যান্ড আই উড সাজেস্ট প্রিভিয়াস ইয়ার যদি তোমরা করো, দেখবা প্রত্যেকটা বোর্ডে একই কোশ্চেন বারবার আসছে। সো তোমরা ব্যাংক সমন্বয়টা শুধু প্রিভিয়াস ইয়ারও যদি করে যাও, সেখান থেকে সবগুলাই কমন পেয়ে যাবো। এ হলো ব্যাংক সমন্বয় নিয়ে আলোচনা। এখন আসি রেওয়া মিল। রেওয়া মিলে কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে আমাদের সাধারণ রেওয়া মিল আর এটা হচ্ছে আমাদের সংশোধিত রেওয়া মিল। আসি সাধারণ রেওয়া মিল নিয়ে। সাধারণ রেওয়া মিল নিয়ে যদি কোশ্চেন আসে, তখন এই যে টপিকগুলো আসে, কোন কোন জিনিস রেওয়া মিলে আসবে না, মুনাফা জাতীয় আয় ব্যয়, চলতি সম্পদ, চলতি দায় বা অন্য কোনো কিছু জানতে পারে। ঠিক আছে, মাথায় রাখবো কোন কোন জিনিস রেওয়া মিলে আসে না, সেটা হচ্ছে সকল প্রারম্ভিক সম্পদ এবং দায়। প্রারম্ভিক সম্পদ ও দায় এগুলা আমার রেওয়া মিলে আসবে না, সকল প্রারম্ভিক বলেছি কিন্তু। দেন হচ্ছে সমাপনী মজুদ, এটা আসবে না, সমাপনী মজুদ। দেন 3 নম্বরে যেটা আসবে না সেটা হচ্ছে অব্যবহৃত মণিহারি, অব্যবহৃত মণিহারি। আর লাস্টে যেটা আসবে না সেটা হচ্ছে সম্ভাব্য দায়।
এটা মুখস্থ রাখবো, পরীক্ষায় আসার অনেক হাই একটা চান্স আছে। সম্ভাব্য দায়, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি কোথায় আসে না, রেওয়া মিলে আসে না। সো এগুলো আমাদের মাথায় থাকতে হবে। দেন ভাই সেকেন্ড কথা বলেছি মুনাফা জাতীয় আয় ব্যয়। এটা নিয়ে মুনাফা জাতীয় আয় মানে হচ্ছে নর্মালি আমাদের খরচগুলা, আর মুনাফা জাতীয় ব্যয় মানে হচ্ছে আয় মানে হচ্ছে নর্মালি আমাদের আয়গুলা, আর ব্যয় মানে হচ্ছে নর্মালি আমরা যে যে খরচগুলি শর্ট টার্ম যে খরচগুলো আছে। সো এখানে তোমাদের একটা জিনিস ভাই জানাই দিই, যদি আসে মুনাফা জাতীয় ব্যয় নির্ণয়, এটা করার জন্য আমরা কি করি, মুনাফা জাতীয় ব্যয় অবশ্যই এটা যখন করবা আগে তোমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বের করে নিবা। বিক্রিত পণ্যের ব্যয়, আর আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়ের ফর্মুলা কি, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়, সেখান থেকে ফেরত থাকলে বাদ দেই, তারপর লিখি সমাপনী, তারপর সেখান থেকে বাদ দেই কি ক্রয় সংক্রান্ত খরচ বাদ দেই, যোগ করি, আর বাদ দেই হচ্ছে সমাপনী মজুদ। এই জিনিসটা অবশ্যই আগে করে নিবা। যদি আমরা সিম্পলি শুধু খরচগুলা দিয়ে করে দিই দেখবা 100% অ্যান্সার ভুল হবে, কারণ বিক্রিত পণ্যের ব্যয়তে কিন্তু আমরা ফেরতটাকে বাদ দিচ্ছি, সমাপনী মজুদটাকে বাদ দিচ্ছি, শুধু খরচ লিখলে এই কাজগুলো আমরা করি না। দেন সেকেন্ড থিং হচ্ছে আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয়টা করলাম, এরপর আমরা অন্যান্য খরচগুলা লিখবো। অন্যান্য খরচে অনেক কিছু আসে, অন্যান্য খরচ, সেখানে যা যা যাবতীয় খরচ আছে সেগুলা লিখে দিলেই আমাদের জন্য এনাফ। এই গেল আমাদের মুনাফা জাতীয় আয় ব্যয়। সো এরপরে ভাইয়া তোমাদের যে যা জিনিস সমন্বিত ক্রয় অনেক সময় পরীক্ষায় থাকতে পারে, এটা থাকলে আমরা কি করব সেটা আসলে একটু দেখি। সমন্বিত ক্রয়টা কিভাবে বের করি, প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ করি, ক্রয় ফেরত বাদ দেই, সমাপনী মজুদটা বাদ দেই, দিলেই আমরা পেয়ে গেলাম সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয় থাকলে আমরা কি করব, সমন্বিত ক্রয় থাকলে হচ্ছে পরীক্ষায় যে নর্মাল ক্রয়টা দেওয়া থাকে কোশ্চেনে, এই ক্রয়টা আসবে না। তারপর হচ্ছে প্রারম্ভিক মজুদ যেটা দেওয়া আছে এটাও আমাদের আসবে না। আসবে কি কি, আসবে হচ্ছে সমন্বিত ক্রয় আর সমাপনী মজুদ পণ্য। যা সিম্পলি এগুলো যাবে রেওয়া মিলে বসাই দিবা, দেখবা রেওয়া মিল মিলে গিয়েছে। আর এই দুইটাই আসবে হচ্ছে আমাদের ডেবিট পাশে। সেকেন্ড পোর্শন সেটা হচ্ছে আমাদের সংশোধিত রেওয়া মিল। সংশোধিত রেওয়া মিল থেকে আমাদের যে টাইপের কোয়েশ্চেন আসতে পারে, আমাদের বলতে পারে কতে অনিশ্চিত হিসাব প্রস্তুত করো। কিভাবে প্রস্তুত করব, খেয়াল করবা তোমরা যখন রেওয়া মিল করো তখন একটা অনিশ্চিত হিসাব অলরেডি দেওয়া থাকে, সেটাকে আমরা লিখি ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। আর এই টাকাটা কিন্তু আমরা সবসময় জেরের ঘরে বসাই, এটা মাথায় রাখবা। ব্যালেন্সের টাকা জেরের ঘরে বসায়। ধরো সামথিং একটা টাকা আসলো, এটা ডেবিট পাস, এটা ক্রেডিট পাস, এরকম একটা ধরো ঘর আছে, আর এখানে হিসাবের টাকা। এখন ব্যালেন্স বিডিটা লেখার পর তোমরা এই যে সংশোধনী দাখিলা বা জাবেদা যেটা সেটা দিবা, এটা দিয়ে যেই যেই জায়গায় তোমরা অনিশ্চিত হিসাব পাবা সেই সেই জায়গায় তোমরা এখানে খতিয়ান, নর্মালি খতিয়ান এন্ট্রি যেটা দেয় সেটাই দিবা। অলওয়েজ মনে রাখবা আমাদের যদি সংশোধনী দাখিলা আসে আর সেখানে অনিশ্চিত হিসাব প্রস্তুত করতে বলে, তার মানে সেটার অ্যান্সার অলওয়েজ 0 হবে। যদি অ্যান্সার 0 না হয় তার মানে তুমি বুঝতে পারবা যে তোমার কোথাও না কোথাও জাবেদায় ভুল হয়েছে। এইটা আমি তোমাদের টেকনিক শিখাই দিলাম। গেল আমাদের অনিশ্চিত হিসাব। সেকেন্ড যেটাই আসি ভাইয়া, নীতিগত ভুল। এটা তো পরীক্ষায় আসতে পারে। সহজ ভাষায় আমি যদি বইয়ের ভাষায় বলি, এটা হচ্ছে মুনাফা জাতীয় আয় ব্যয় এবং মূলধন জাতীয় আয় ব্যয় এই দুটোর মধ্যে মিক্স আপ করে ফেলা। কি ধরনের মিক্স আপ, ধরো আমি আসবাবপত্র কিনলাম, আসবাবপত্র কিনলে কি হয়, আসবাবপত্র ডেবিট, বাট আমি ডেবিট করেছি ক্রয় হিসাব। সো মুনাফা এইটা কি হতে পারে, প্রথমটা হতে পারে আসবাবপত্র ক্রয়, ভুলে আমি কি করেছি, ক্রয় হিসাবে লিখেছি, ক্রয় হিসাবে। ধরো আমি আসবাবপত্র ক্রয় লিখলাম, দেন হচ্ছে ক্রয় হিসাবে। আর কি কি ভুল হতে, এই যে দেখেন আসবাবপত্র ক্রয়, এটা কিন্তু আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয়, কারণ সম্পদ দীর্ঘমেয়াদী ব্যয়। আর ক্রয় এটা আমার জন্য একটা খরচ, মুনাফা জাতীয় ব্যয়। সো আমি কি করলাম, আমি মূলধন আর মুনাফা একটা জগা খিচুড়ি বানাই ফেলছি। এই টাইপের ভুলগুলোকে আমরা বলি হচ্ছে নীতিগত ভুল। আর কি কি আসতে পারে আমি বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। আর আসতে পারে হচ্ছে তোমার ধরো বললো যে আসবাবপত্রের মেরামত ব্যয়, সেটা হচ্ছে তোমার আসবাবপত্র হিসাবে লেখা হয়েছে। মেরামত কিন্তু আমাদের জন্য একটা খরচ, মুনাফা জাতীয় ব্যয়, বাট আমরা লিখে ফেলেছি সম্পদে, এই যে জগা খিচুড়ি। অথবা বললাম আসবাবপত্র বিক্রয় করে আমি বিক্রয় হিসাবে লিখছি, এই যে সম্পদকে আমি আয়তে লিখতেছি। এই টাইপের জগা খিচুড়িগুলোকেই আমরা বলি হচ্ছে নীতিগত ভুল। এটা প্রায় কম মার্কের জন্য আসে। সো এটা আমরা খুব ভালো মতো দেখবো কোনগুলো আমাদের নীতিগত ভুল। দেন আমরা থার্ড পোর্শনে যাই, সংশোধনী দাখিলা। এখানে তোমাদের একটা টেকনিক ভাই শিখাই দেব। একতরফা আসে, দুই তরফা আছে, আমরা তো জানি। একতরফা ভুল
দুই তরফা ভুল। এখন এটা নিয়ে আমার অনেক সময় কোয়েশ্চেন হয়, ভাই আমি ধরতে পারছি না এটা কি একতরফা না দুই তরফা। কোয়েশ্চেনে হচ্ছে খেয়াল করবা একতরফা ভুলগুলোতে কোয়েশ্চেনে হচ্ছে হিসাবে ওয়ার্ডটা মেনশন করা থাকে, বলে দিবে আসবা, এটা বলবে যে পণ্য ক্রয় করে ক্রয় হিসাবে 1000 টাকা কম লেখা হয়েছে। এই হিসাবে ওয়ার্ডটা আছে না, হিসাবে ওয়ার্ডটা দেখলে তখন আমরা বুঝবো যে এটা একতরফা ভুল। একতরফা ভুলের কাহিনী কি হচ্ছে, যেই ভুলটা করেছো সেটা ঠিক করবা, অনিশ্চিত হিসাবটা অপোজিট সাইডে নিয়ে আসবা। সংশোধনী করার টাইম অলওয়েজ নিজের দিক থেকে চিন্তা করবা। ধরো তোমার একটা বন্ধুর তোমাকে টাকা দেওয়ার কথা, সে তোমাকে টাকা না দিয়ে দিয়েছে আরেক বন্ধুকে, এই ভুলটা কীভাবে সলভ হবে? অবশ্যই সে ফার্স্টে আরেক বন্ধু থেকে নেবে, দেন তোমাকে দিবে। প্র্যাকটিক্যালি আমরা চিন্তা করলাম সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই করবা, হয়ে যাবে। আগে চিন্তা করবা কি ভুল করেছে, দেন চিন্তা করবা কি করা উচিত ছিল। এখন আসি, এটা তো গেল হিসাবে। দুই তরফা কখন? ধর অনেক সময় বলতে পারে জাবেদা বা বইয়ের যোগফল, জাবেদা বা বই, এগুলার যোগফল যদি দিয়ে দেয় তখন সেটা 100% দোতরফা। ফর এক্সাম্পল বললো ক্রয় জাবেদার যোগফল 1000 টাকা কম দেখানো হয়েছে। এখন ক্রয় জাবেদা মানে কি? যেখানে ধারে পণ্য ক্রয় লিপিবদ্ধ করি, দ্যাট মিনস ক্রয় ডেবিট, প্রদেয় ক্রেডিট, কিন্তু এখানে বলেছে যে তুমি ক্রয় জাবেদায় ভুল করছো, মানে তুমি দুইটা হিসাবেই ভুল করছো। সো তুমি যদি কম লেখো বাড়ায় দিবা। কেমনে? ধরো আমি বললাম যোগফল কম লেখছি, বাড়ানোর জন্য ওই যে অ্যাজ ইউজুয়াল জাবেদা দিলেই হয়ে যাচ্ছে, যদি বেশি লেখো কমায় ফেলবা। এই হচ্ছে আমাদের সংশোধনী জাবেদার ট্রিক্স। আর এই সংশোধনী দাখিলা দেখে দেখে আমরা সংশোধিত রেওয়ামিল যেটা আছে সেটা প্রস্তুত করব, মানে যেগুলো প্লাস মাইনাস করেছে ডেবিট ক্রেডিট, সেটা মনে রাখার টেকনিক হচ্ছে, ধরো তোমার অ্যাকচুয়াল অ্যামাউন্ট ডেবিটে, তুমি সংশোধনী করে টাকাও পেয়েছো ডেবিটে, তার মানে এই ডেবিট হলে তুমি সেটা প্লাস করে দিবা। আর ক্রেডিট ধরো টাকা আছে, তুমি জামিল করে জাবেদা করে ক্রেডিট পেয়েছো, সেটাও তুমি প্লাস করে দিবা। বাট এই দুইটা যদি না হয়, ধরো টাকা আছে ডেবিটে তুমি পাইছো ক্রেডিট, অথবা টাকা ক্রেডিটে তুমি পাইছো ডেবিট, ওই ক্ষেত্রে তুমি মাইনাস করে দিবা। এই জিনিসটা মাথায় রাখলে সংশোধিত ভুল হওয়ার চান্স খুবই কম। আর যেহেতু এবার আমাদের ফুল সিলেবাস, এই দুইটা ক্যাটাগরি থেকে যে কোনো একটা কোশ্চেন আসার চান্স আছে। সো নর্মালি আমি যদি বলি একদম মানে অ্যাজিউম করলে কি বুঝবো? অ্যাজিউম করলে আমরা বুঝবো যে আমাদের অ্যাজাম্পশন বলে সাধারণ রেওয়ামিল থেকে কোশ্চেনটা আসার চান্স বেশি, বাট টিচারদের মুড তো আর আমরা বুঝি না। ধরো আমরা পড়ে গেলাম সাধারণ, যা দেখলাম সংশোধিত, কঠিন অবস্থা হবে। এই জন্য অবশ্যই দুটা খুব ভালো মতো দেখে যাবো। দেন আমরা চলে যাব প্রাপ্য হিসাবের হিসাব রাখুন। এটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, বাট এখন ফুল সিলেবাসে আছে। বাট তোমরা জেনে খুব খুশি হও, এটা খুবই সিম্পল আর ইজি একটা চ্যাপ্টার। যদি একটু ভালো মতো করে যাও এই চ্যাপ্টার থেকে তোমরা ইজিলি একদম 10-এ 10 পেয়ে যাবা। 12 থেকে 15 মিনিটে তোমাদের এক্সাম শেষ হয়ে যাবে, মানে এই চ্যাপ্টারের সিকিউ শেষ হয়ে যাবে। সো এই চ্যাপ্টার থেকে কি আসতে পারে? নতুন করিন সঞ্চিতির পরিমাণ, সেটা কিভাবে বের করি? নতুন করিন সঞ্চিতি আমরা বের করি দেনাদারের সাথে আমরা যোগ করি হচ্ছে অলিখিত বিক্রয়। সেখান থেকে আমরা বাদ দেই হচ্ছে দেনাদার হতে আদায়। সেখান থেকে আমরা বাদ দেই হচ্ছে নতুন অথবা লিখিত করিন। মনে রাখবা কোশ্চেনে কিন্তু করিন দুইটা দিতে পারে, একটাকে আমরা বলি লিখিত বা নতুন, আর একটাকে বলি অলিখিত বা পুরাতন বা অবলম্বনকৃত। নতুনটা আমরা মাইনাস দেব। এটা মাইনাস দেওয়ার পর আমরা একটা অ্যামাউন্ট পাবো, আর এই অ্যামাউন্টের উপরেই হচ্ছে হারটা গুণ দিয়ে দিব। বাস শেষ। হারটা আমরা ওই অ্যামাউন্টের উপর গুণ দিলে নতুন করিন সঞ্চিতি পেয়ে গেলাম। এখন নতুন করিন সঞ্চিতি আমরা খুবই সিম্পলি বুঝলাম যে কিভাবে করব। এখন নতুন করিন সঞ্চিতির পর তোমার কিন্তু আরেকটা জিনিস পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কুরিন খরচ কিভাবে করতে হয়। সো কুরিন খরচটাও আমি তোমাদের শিখায় রাখি। কুরিন খরচটা যখন আমরা করব, ফার্স্টে আমরা লিখি হচ্ছে কুরিন। এই কুরিন কোনটা লিখি স্যার? এই কুরিনটা লিখি হচ্ছে যেটা আমার কোশ্চেনে অলিখিত দেওয়া থাকে। দেওয়া থাকতেও পারে, নাও পারে। সো আমরা কিন্তু ধরে নিচ্ছি যে এখানে দেওয়া আছে। দেন তার সাথে আমরা যোগ করি হচ্ছে লিখিত কুরিন, লিখিত বা নতুন যেটা সেটা, লিখিত বা নতুন কুরিন। সেখান থেকে আমরা যোগ করি হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি, যেটা আমি বের করেছি, নতুন কুরিন সঞ্চিতি। আর সেখান থেকে আমরা বাদ দিব হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি। তো
তোমার কোয়েশ্চেনে যদি একটা কুরিন সঞ্চিতির টাকা দেওয়া থাকে সেটা আমাদের জন্য পুরাতন কুরিন সঞ্চিতি, আর যেটা আমাদের বলবে নতুন করে ধরতে সেটা আমাদের জন্য নতুন কুরিন সঞ্চিতি। এভাবে আমরা অ্যামাউন্ট পেয়ে গেলাম, এগুলো আমাদের প্রথম কাজ। দেন আমাদের এই চ্যাপ্টার থেকে আসা হচ্ছে জাবেদা নির্ণয় করা। এখান থেকে আসলে 6টা টাইপের জাবেদাই আসতে পারে। তো কি কি আসতে পারে? অলিখিত বিক্রয়ের জাবেদা আসতে পারে। দেন ভাইয়া যে বললাম লিখিত অলিখিত কুরিন এগুলার জাবেদা আসবে। তারপরে কি আসবে? তারপরে আসতে পারে হচ্ছে এই যে আমরা নতুন কুরিন সৃষ্টি করেছি সেটা জাবেদা, আর কুরিনটা বন্ধ করে দেওয়া জাবেদা। এগুলা খুব ভালো মতো যদি আমরা দেখি আমরা পরীক্ষায় কমন পেয়ে যাব। সো এই গেল আমাদের তারপর হচ্ছে আমি যদি বলি প্রাপ্য কুরিন আর কুরিন সঞ্চিতি হিসাব প্রস্তুত করো, এগুলো আমরা সিম্পলি যে কাজটা করব আমরা জাবেদা হচ্ছে কিভাবে জাবেদা দেখে দেখে খতিয়ান বসালে আমাদের জন্য হয়ে যাবে। এখন এগুলা যায়, ধরো আমি যদি বললাম বিশদায় বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণীতে প্রস্তুত, এটা যদি আমাদের পরীক্ষায় আসে তখন আমরা কি কাজটা করব? তখন হচ্ছে আমরা যেই কাজটা করব আর্থিক অবস্থার বিবরণী বা বিশদায় বিবরণীতে আসার বললে আমরা পরীক্ষার ক্ষেত্রে একটু খেয়াল রাখবো যে আমাদের কুরিন সঞ্চিতি যেটা এটা আমরা কোথায় আনতাম। এটা হচ্ছে আমরা যদি বিশদায় বিবরণীর কথা বলি, আমি তোমাদের দেখাচ্ছি। বিশদায় বিবরণীতে আমরা লিখব পরিচালন খরচ, আর পরিচালন খরচ লিখে সেখানে আমরা কুরিনের খরচ যেটা আমরা বের করেছি সেটা সিম্পলি দেখাই দিব। সো বিশদায় বিবরণীতে আমরা লিখব পরিচালন খরচ, আর পরিচালন খরচে আমরা যে কুরিন খরচ যেটা বের করেছিলাম কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি বাদ পুরাতন কুরিন সঞ্চিতি, এটা দেখাই দিলে আমাদের বিশদায় বিবরণী ডান। যদি বলি আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শন, সেটা কিভাবে দেখাবো? তো মনে আছে আমি যখন নতুন কুরিন সঞ্চিতি বের করা শিখেছিলাম কিভাবে, ফার্স্টে লিখতাম দেনাদার, সেখান থেকে অনেক কিছু বাদ যোগ বিয়োগ করেছি। সো ওইটাই যোগ বিয়োগ করে সেখান থেকে আমরা নতুন কুরিন সঞ্চিতিটাও বাদ দিয়ে দিব। নতুন কুরিন সঞ্চিতি বাদ দেব, দিলে আমরা যেই অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে আমাদের জন্য হয়ে যাবে আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শন। সো আমি যদি আবার একটু বলি পরিচালন খরচে কুরিন খরচগুলোই বসাই দেব, আর আর্থিক অবস্থার বিবরণী বললে ওই যে ভাই যেভাবে কুরিন সঞ্চিতি বের করা শিখেছি ওই প্রসেস পর্যন্ত যাব, যে সিম্পলি ওই টাকা থেকে কুরিন সঞ্চিতি নতুন সঞ্চিতিটা বাদ দিয়ে দিব, যেটা আসবে এটাই আমাদের আর্থিক অবস্থার বিবরণী। এতটুকু যদি আমরা পরীক্ষায় দেখে যাই আমরা হচ্ছে 15 মিনিটের মধ্যে খুবই ইজিলি প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারবো। দেন আমি যদি বলি কার্যপত্রের চ্যাপ্টার নিয়ে, এই চ্যাপ্টার নিয়ে আসলে তেমন কিছু বলা নেই, খুবই ফিক্সড জিনিসপাতি আসে। সেটা হচ্ছে প্রথমে তোমার কিছু জাবেদা দেওয়া থাকে, সেটাকে আমরা বলি সমন্বয় জাবেদা দিব। দেন কার্যপত্রটা বিশাল একটা ছক অ্যান্সার করব। লাস্টে হচ্ছে আমাদের যে সমাপনী দাখিলা আছে, এটা অনেক সময় আসতেও পারে নাও আসতে পারে, বাট আসলে কি করব না আসলে কি করব আমি বলে দিচ্ছি। এখন আসি সমাপনী দাখিলা জিনিসটা কি, এর মানে হচ্ছে আমরা হিসাবকাল শেষে 3টা জিনিস বন্ধ করে, একটা হচ্ছে আয়, একটা হচ্ছে ব্যয়, আর একটা হচ্ছে উত্তোলন। আয় ব্যয় আর উত্তোলন, এই হিসাবগুলা বন্ধ করার জন্য আমি যে জাবেদাটা দেই সেটাকে আমরা বলি সমাপনী দাখিলা। সো আয়গুলা আমরা কি জানি নর্মালি হয় ক্রেডিট, সো বন্ধ করলে সিম্পলি আয়গুলাকে ডেবিট করে দেব, এগেনস্টে কি আনবো আয় সারাংশ আনবো। ব্যয়গুলো আমরা জানি নর্মালি হয় ডেবিট, সো যখন আমরা ব্যয়গুলাকে বন্ধ করব কি করব নর্মালি সিম্পলি ক্রেডিট করে দিব, আয় সারাংশ আনবো। এই দুইটা গেল। সো এখানে একটা জাবেদা আসবে, এখানে আরেকটা জাবেদা আসবে। এই দুইটা থেকে কিন্তু আমরা একটা নিট লাভ বা ক্ষতি পাচ্ছি। নিট লাভ বা ক্ষতি, ইউজুয়ালি লাভই পাই, ক্ষতিটা আমি আজ পর্যন্ত কোথাও আসতে দেখি নাই। ধরো আমি নিট লাভই পেলাম। সো নিট লাভ পেলে কি হয় আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, লাভ হলে কি মালিকানা সত্ত্ব মূলধনটা বেড়ে যায় না? সো মূলধন বাড়লে মূলধন ক্রেডিট হয়। সো নিট লাভ হলে তখন আমরা জাবেদা দেই হচ্ছে আয় সারাংশ ডেবিট আর মূলধন ক্রেডিট। আয় সারাংশ ডেবিট মূলধন ক্রেডিট, এই হচ্ছে আমাদের 3 নাম্বার জাবেদা যেটা আমরা সংশোধনী সমাপনী দাখিলায় দেই। আর 4 নাম্বার যেটা কি করে উত্তোলন বন্ধ করার জন্য, এটা সিম্পল জাবেদা। উত্তোলন নর্মালি কি হয়, উত্তোলন নর্মালি হয় ডেবিট। সো যখন এটা আমি বন্ধ করব তো তখন সিম্পলি এটাকে আমি ক্রেডিট করে দিব। সো হয়ে যাবে কি, হয়ে যাবে মূলধন ডেবিট আর উত্তোলন ক্রেডিট। এটুকু যদি আমরা করি আমাদের শেষ সংশোধিত দাখিলা। আর মনে রাখার আরো একটা টেকনিক, উত্তোলন করলে কি হয় মূলধন হ্রাস পায় মালিকানা সত্ত্ব, আর আমরা জানি কি মালিকানা সত্ত্ব হ্রাস পেলে সেটা হয় ডেবিট। সো এই যে দেখেন ডেবিট হয়েছে। সো এই লজিকগুলো আমরা যদি একটু খাটাই আমরা খুবই সিম্পলি
সমাপনী দাখিলা পেয়ে যাব। এখন তোমরা অনেক সময় পরীক্ষায় দেখবা যে বলে দেয় 6 ঘোড়া 8 ঘোড়া 10 ঘোড়া কার্যপত্র প্রস্তুত করতে। 10 ঘোড়া কার্যপত্র যদি বলে কোনো প্যারা নাই, যা যা আছে সবগুলা ছক দিয়ে দিব। যদি বলে 6 ঘোড়া প্রস্তুত করতে, তখন হচ্ছে আমি বলছি মনোযোগ দিয়ে শোনো, যখন 6 ঘোড়া প্রস্তুত করতে বলবো আমরা আনবো রেওয়া মিলের 2টা ছক ডেবিট ক্রেডিট, সমন্বয়ের 2টা ছক ডেবিট ক্রেডিট, সমন্বিত রেওয়া মিলের 2টা ছক ডেবিট ক্রেডিট, এইটাই আনবো আমরা। বাকি আর্থিক বিবরণী আর আয় বিবরণী বাদ দিয়ে দিব। যদি আমাদের কোশ্চেনে বলে যে 8 ঘোড়া নগদান বই প্রস্তুত করতে, তখন আমরা সমন্বিত রেওয়া মিল নামে যে একটা মাঝখানে ছক বসে সেটা বাদ দিয়ে বাকি 4টা আনবো। এভাবে হচ্ছে আমরা কার্যপত্র প্রস্তুত করব, নিট লাভ ক্ষতি বের করব, খুব সিম্পলি হয়ে যাবে এই চ্যাপ্টার নিয়ে। মানে তোমরা যদি এটা অ্যান্সার করো, তোমরা ভাবা ভাইয়া কার্যপত্র তো অনেক বড়, অনেক সময় লাগবে, কিন্তু বিশ্বাস করো এই কার্যপত্রে তোমার 10 মিনিট লাগবে, ক আর গ অ্যান্সার করতে তোমার লাগবে 5 থেকে 6 মিনিট। সো আমরা এটাও 20 মিনিটের আন্ডারে কিন্তু করে ফেলতে পারবো। সো কার্যপথ হাইলি রিকমেন্ডেড। দেন আমরা চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে তো কোয়েশ্চেন আসবে, এটা আমরা সবাই জানি। কি কি কোশ্চেন আসতে পারে? সরলরৈখিক ক্রমহ্রাসমান। সো আসেন আমরা একটু দেখি কি কি কোশ্চেন আসতে পারে। সো সরলরৈখিক ক্রমহ্রাসমানে বলে হচ্ছে তোমার অবচয়যোগ্য মূল্য বের করো। মাথায় রাখবা, যদি অবচয়যোগ্য মূল্য বের করতে বলে ডাজেন্ট ম্যাটার এটা সরলরৈখিক না ক্রমহ্রাসমান, আমরা অলওয়েজ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সেটা কি? মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। অনেকে আমরা ভাবি ভাইয়া আমি যখন ক্রমহ্রাসমান করি ভগ্নাবশেষ মূল্য তো আমি কনসিডার করি না, সো এটা কি আসবে? অ্যান্সার হচ্ছে আমরা ক্রমহ্রাসমান যেটা বের করি, ক্রমহ্রাসমানে অবচয় ধরি হচ্ছে পুস্তক মূল্যের উপর। পুস্তক মূল্য যেটা, সেটার উপর আমরা অবচয় ধার্য করি। এক্ষেত্রে কিন্তু আমাদের অবচয়যোগ্য মূল্যের উপর অবচয়টা আমরা ধার্য করছি না। দ্যাটস ওয়াই আমরা ভগ্নাবশেষ মূল্য ইগনোর করি এখানে, বাট এখানে করি না। আর পুস্তক মূল্যের ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে মোট ক্রয় মূল্য, সেখান থেকে আমরা বাদ দেই পুঞ্জীভূত অবচয়। এটা লেখাই আছে, আমি একটু পরে দেখাচ্ছি। সো এটা আমাদের গেল যে কনফিউশনটা। সেকেন্ড যেটা আসবে জাবেদা আসবে, এরপর হিসাবগুলো প্রস্তুত করতে বলবে, এগুলা খুব সুন্দর মতো দেখবো। সম্পত্তি ক্রয় কত তারিখে হয়েছে এটা দেখা কিন্তু মাস্ট। কোয়েশ্চেনে বলে যায় যে কিনছে ঠিকই 1 তারিখে, কিন্তু সংস্থাপন করছে মে মাসের 31 তারিখে, তখন আমরা অবচয় মে থেকেই ধরবো, দ্যাট মিনস 9 মাসের অবচয় ধরবো। সো তারিখটা দেখা মাস্ট, আমরা খুব ভালো মতো তারিখটা খেয়াল করব। এই গেল আমাদের অবচয় নিয়ে। এখন আসি, বলে আর্থিক বিবরণীতে প্রদর্শন, মানে আর্থিক অবস্থা আর আয় ব্যয় বিবরণী এটা দেখাতে বলে। যদি আর্থিক বিবরণী বলে তাহলে সিম্পলি আমরা কি করব, সেখানে আমরা লিখব হচ্ছে পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়, সেখানে আমরা অবচয়টা জাস্ট বসাই দিব, বা শেষ। যদি বলে আর্থিক অবস্থা বিবরণীতে প্রদর্শন, তাহলে আমরা কি করি, তখন আমরা সম্পদটা লিখব, সেখান থেকে বাদ দিব ওই পুঞ্জীভূত অবচয়, মানে অবচয়টাই বাদ দিব, বাট নাম দিব পুঞ্জীভূত অবচয়, বাদ দিয়ে দেখাবো আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো শেষ। এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমরা অবচয়তে খুব ইজিলি মার্ক পেয়ে যেতে পারি। এখন ধরো তুমি পরীক্ষায় বসলা, কিন্তু স্যারের ইচ্ছা হলো থাক কোশ্চেনটা একটু কঠিন করে দেয়, মাঝে মধ্যে করেছে, এটা নট রেগুলার, খুবই রেয়ার। এই যে সেটা হচ্ছে লাভ বা ক্ষতির ম্যাথ দিয়ে দিয়ে বুঝবা কিভাবে ভাই লাভ বা ক্ষতি আছে কিনা। লাভ বা ক্ষতি বোঝার টেকনিক হচ্ছে যেই সম্পদটা তুমি ক্রয় করেছো সেটা অবশ্যই বিক্রি করা হয়েছে। সো এক্ষেত্রে আমরা যে কাজটা করি, এক্ষেত্রে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্যটা লিখি, সেখান থেকে ক্রয় মূল্যটা বাদ দেই, আর হচ্ছে পুঞ্জীভূত অবচয় যেটা আছে সেটা যোগ করে দিব। সো আমার যদি বলি বিক্রয় মূল্য বাদ ক্রয় মূল্য যোগ পুঞ্জীভূত অবচয়, যদি অ্যান্সার পজিটিভে আসে লাভ হয়েছে, যদি অ্যান্সার নেগেটিভে আসে ক্ষতি হয়েছে। এই টেকনিকটা অ্যাপ্লাই করবা। অনেক বইপত্রে দেখবা যে দুইটার জন্য আলাদা আলাদা ফর্মুলা দেওয়া আছে, ওই অ্যাপ্রোচে যাবা না, তাহলে কনফিউজড হয়ে যাওয়ার একটা চান্স থাকে। দেন হচ্ছে পুঞ্জীভূত অবচয় মানে কি, সেটাও আমি মেনশন করে দিয়েছি। এটা মানে হচ্ছে প্রতি বছরের অবচয়ের যোগফল। ধরি একটা সম্পদ 2021 সালে আমি ক্রয় করেছি, 23 সালে বিক্রি করেছি। সো 21 সালের 12 মাস, 22 সালের 12 মাস, এই যে 24 মাসের যে অবচয় টোটাল 2 বছরের অবচয়, সেই টোটাল যোগফলটাকে আমরা বলবো পুঞ্জীভূত অবচয়, যেটা আমরা এখানে যোগ করে লাভ বা ক্ষতি নির্ণয় করব।
দেন হচ্ছে এই নিয়ে হচ্ছে ডিসকাশন, তোমার এটা আসার চান্স খুবই কম, কিন্তু তোমার এই যে এগুলো পরীক্ষায় আসে। মাথায় রাখবা, যদি কোশ্চেনে ক্রমহ্রাসমান বের করতে বলে, ডাজন্ট ম্যাটার অবচয় সারণী চেয়েছে নাকি চায় নাই, আমরা এটা করতে হবে, এটা বাধ্যতামূলক। যদি তুমি অবচয় সারণী এটা প্রস্তুত না করো, তখন দেখা যাবে যে টিচার কি করবে, তোমার 2 নাম্বার কেটে দেওয়ার একটা চান্স থাকে। সো যদি চায় তা তো খুবই ভালো, যদি না চায় তখন আমরা কি করব, তখন আমরা যে জাবেদাটা করি ওই জাবেদার আগে অবচয় সারণীটা প্রস্তুত করে নিব, দেন আমরা বাকি কাজটা সেখানে সেরে ফেলবো। এইগুলো আমাদের অবচয়ের চ্যাপ্টার। এখন আসি একতরফা দাখিলা পদ্ধতি। এটাও আমাদের কিন্তু শর্ট সিলেবাসে ছিল না, বাট এখন ইনক্লুড করে দেওয়া হয়েছে। সো এটা যখন ইনক্লুড করা হয়েছে, কি কি আসতে পারে আসেন দেখি। এখান থেকে তোমার খুবই ইজি ইজি জিনিস আসে। তোমার লাভ ক্ষতি বিবরণী আছে, লাভ লোকসান আর বৈষয়িক আয় বিবরণী। মানে হচ্ছে আমি যদি সহজ ভাষায় বলি, আমরা আর্থিক অবস্থা বিবরণী যেটা করেছি ঠিক সেম ওই জিনিসটাই আমাদের এখানে ডিফারেন্ট নামে শেখা হচ্ছে। আর লাভ লোকসান বিবরণী মানে কি, এক পাশে লাভ আর এক পাশে ক্ষতিগুলো বসিয়ে আমরা জাস্ট দেখি মানে নিট লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। এটার জন্য আমাদের যে যে জিনিসগুলো লাগে, লাভ বা ক্ষতির ফর্মুলাটা কি, সমাপনী মূলধন আর উত্তোলনটা যোগ করব, সেখান থেকে প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধনটা বাদ দিব, আমরা লাভ বা ক্ষতি পেয়ে যাব। এটাই আমরা ছকে করি। সো এখানে আমরা একটা জিনিস দেখলাম, সমাপনী মূলধন আর প্রারম্ভিক মূলধন দুইটা ডিফারেন্ট জিনিস, যেটা আমাদের আলাদা বের করা লাগতে পারে। যদি লাগে মাথায় রাখবা, সমাপনী মূলধন মানে কি, সমাপনী সম্পদগুলো থেকে দায়টা বাদ দিয়ে দিব। প্রারম্ভিক মূলধন মানে কি, প্রারম্ভিক সম্পদগুলো থেকে প্রারম্ভিক দায়গুলো বাদ দিয়ে দিব, দেন মূলধন পেলাম, সেগুলো আমরা লাভ বা ক্ষতিতে বসাই ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবো। এখন আসি আমাদের মেইন টপিক, যেখান থেকে আমাদের 20 মার্ক কমন আসবে। কমন তো আসবে বলতে বাধ্যতামূলক। সো আমরা পড়ে যাই বা না পড়ে যাই, আমরা অলরেডি জানতেছি এখান থেকে কোয়েশ্চেন আসবে। সো কিভাবে আমরা প্রিপারেশনটা নিব যাতে একটা ভালো মার্ক পেতে পারি, আসেন ডিসকাস করি। অধ্যায় 9 আর্থিক অবস্থার বিবরণীতে হচ্ছে নর্মাল সিনারিওতে একটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান থাকবে আর একটা সেবা প্রতিষ্ঠান থাকবে। এটা থাকা উচিত, বাট 24 সাল না 23 সালের কোন বোর্ডে যেন এটা আসে নাই। সো অবভিয়াসলি তোমরা এই জিনিসটা এক্সপেক্ট করে বসে থাকবে না যে এরকম হবে। এটা হতেও পারে, নাও হতে পারে, বাট আমি যদি একদম নর্মাল সিনারিওতে বলি, ইউজুয়ালি প্রত্যেক বছর ম্যাক্সিমাম বোর্ডে এই প্যাটার্নেরই কোশ্চেনটা এসে থাকে। ক্রয় বিক্রয়কারী চিনব কীভাবে, কোশ্চেনে দেবা ক্রয় বা বিক্রয় লেখা আছে। সেবা চিনবা কীভাবে, কোনো ক্রয় বিক্রয় থাকবে না, জাস্ট বলে যে সেবা দিয়েছে, এরকম কিছু সেবা আয় বা এগুলা দেওয়া থাকে। এখন আমাদের 3টা বিবরণী প্রস্তুত করতে হয়। সো আমরা 3টা বিবরণী খুব ভালো মতো দেখব। যদি একটা ডিফারেন্স আছে এই ক্রয় বিক্রয়কারী আর সেবা প্রতিষ্ঠানে, যখন আমরা ক্রয় বিক্রয়কারীর বিশদায় বিবরণী করি, এটা কিন্তু বিশাল বড় হয়ে যায়। আমরা কি লিখি, আমরা লিখি বিক্রয় বাদ বিকৃত পণ্যের ব্যয় মোট লাভ, সেখান থেকে পরিচালন ব্যয় বাদ দেই, এরপরে পাই হচ্ছে পরিচালন মুনাফা, সেখান থেকে অন্যান্য আয় ব্যয় বাদ দিয়ে পাই হচ্ছে নিট মুনাফা। অনেক কাহিনী করা লাগে, বাট যদি সেবা প্রতিষ্ঠানের কথা বলে তখন কিন্তু এটা আমাদের জন্য খুব ইজি হয়ে যায়। সেবা প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী যদি বলে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। সেবা প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী, এটাতে আমরা শুধুমাত্র আয়গুলা লিখব, সেখান থেকে ব্যয়গুলা বাদ দিয়ে দিব। অনেকটা চ্যাপ্টার 1-এর আমরা যেটা করেছিলাম, চ্যাপ্টার 1-এ যে ছিল আমাদের আয় বিবরণী, ঠিক সেম ওটার মতোই। সো এটুকু যদি আমরা করি, আমাদের মোটামুটি আয় বিবরণীটা হয়ে যাবে। এই চ্যাপ্টারে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সমন্বয়। যখন তোমরা সমন্বয় অ্যান্সার করবা, ট্রাই করবা সমন্বয়গুলো কোনটা কোন অ্যামাউন্টের সাথে সেটা মার্ক করে রাখার, তাহলে আমাদের ভুল হওয়ার চান্সটা কিন্তু খুবই কমে যাচ্ছে। সো এখানে গুরুত্বপূর্ণ যেই সমন্বয়গুলো প্রত্যেক বছর আসেই, ভাইয়া ভাবলাম সেগুলো তোমাদের একটু আইডিয়া দিয়ে দিই। প্রথমে যেটা আসি, এটা আসে সেবাধর্মী প্রতিষ্ঠান হলে বলে দেয় অনুপার্জিত সেবা আয় অর্জিত হয়েছে। আমরা একটু মাথায় রাখবো অনুপার্জিত সেবায় জিনিসটা কি, মানে হচ্ছে এটা আমি কারো থেকে অ্যাডভান্সে টাকা নিয়েছি, তো এটা আমার মাথায় বোঝা হয়ে আছে। আর আমরা অ্যাকাউন্টিংয়ের ভাষায় যেটা আমার জন্য মাথার বোঝা, সেটাকে কিন্তু আমরা বলি দায়। সো অনুপার্জিত সেবা আমার জন্য একটা দায়। অর্জিত হয়েছে মানে তুমি এই যে অ্যাডভান্স টাকাটা নিয়েছিলা, তুমি সেই টাকার কিছু পরিমাণ অংশের কাজ করে দিয়েছো, ফলে মাথার বোঝা কি কমে গেল না? আর আমরা জানি মাথার বোঝা কমেছে মানে দায়টা কমেছে। সো আমরা এই যে এই সমন্বয়টা যদি থাকে, তখন আমরা কি করি, তখন আমরা হচ্ছে দায় থেকে এটা বাদ দিই। কোন দায়? এই যে আমাদের অনুপার্জিত সেবা আয়, যেটা এই দায়টা থেকে হচ্ছে তোমার এই অ্যামাউন্টটা বাদ হয়ে যাবে। আরেকটা কই আসবে, এই যে তুমি কাজ করে দিয়েছো, কাজ করে দেওয়া মিন্স হচ্ছে আমার কাজ, এখানে আমার আয় হয়ে গিয়েছে, এটা ইনকাম। সো যেহেতু আমার আয় হয়েছে, সো আমার আয়টাও বেড়ে গেল। সো আমরা কি করব, এটা আয়ের সাথে যোগ করে দিব।
এই সমন্বয়টা মাথায় রাখবে, এটা পরীক্ষায় আসবেই। যদি তোমার সেবা আয়ধর্মী প্রতিষ্ঠান থেকে আর্থিক অবস্থা বিবরণী আসে, এই সমন্বয়টা তোমরা পেয়ে যাবা। দেন বাকি কি কি আসতে পারে, নিট ক্রয় বা বিক্রয়, এটা খুব ভালো মতো দেখবা। কি কি সিনারিওতে নিট ক্রয়, ক্রয়ের সাথে কি কি যোগ হচ্ছে বিয়োগ হচ্ছে, বিক্রয়ের সাথে কি কি যোগ হচ্ছে বিয়োগ হচ্ছে দেখবো। মাথায় রাখবা ভ্যাট, এটা কিন্তু অলওয়েজ আমরা সব যোগ বিয়োগ করার পরে ধার্য করি, সেটা বাদ দিয়ে আমরা নিট ক্রয়টা বের করি, সেটা আমি একটু পরেই আসছি। অগ্রিম বা বকেয়া খরচ অথবা অগ্রিম বা অনাদায়ী আয়, এগুলো কোশ্চেনে আসতে পারে। মাথায় রাখবা যখন আমরা আর্থিক অবস্থা বিবরণী করি, যে কোনো সমন্বয়ের ক্ষেত্রে অগ্রিম যদি থাকে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। যে কোনো আয় হোক বা ব্যয় হোক, তারপর যে কোনো সমন্বয়ের ক্ষেত্রে যদি অনাদায়ী বা বকেয়া থাকে সেটা আমরা যোগ করব, আয় হোক বা ব্যয় হোক। এতটুকু গেল। সেকেন্ড পার্ট হচ্ছে কোথায় যাবে। মাথায় রাখবা অগ্রিম খরচ এটা আমাদের হচ্ছে চলতি সম্পদ, আর বকেয়া খরচ আমাদের জন্য হচ্ছে চলতি দায়। অগ্রিম আয় এটা হচ্ছে টোটালি অপোজিট, দ্যাট মিনস এটা আমাদের জন্য দায়, আর অনাদায়ী আয় এটা আমাদের জন্য সম্পদ। এটা আমাদের মাথায় রাখবা। যদি ভুলে যাও পরীক্ষায়, তা মাথায় রাখবা বকেয়া খরচ মানে কি, তোমাকে ধরো ফোন দিয়ে বলছে ভাই আপনার এই মাসের বিলটা দিতে হবে, বাকি আছে, সো মাথায় একটা টেনশন ঢুকে গেছে যে ভাই টাকা তো দিতে হবে, মাথার বোঝা। আর আমি কি শিখাই দিয়েছি, যেই জিনিসটা তোমার অ্যাকাউন্ট থেকে মাথার বোঝা সেটাকে আমরা দায় বলবো। সো এই অ্যাপ্রোচে যাবা, কোনোদিন আর কনফিউশন থাকবে না। দেন হচ্ছে বিজ্ঞাপন, এখান থেকে যে জিনিসটা আসে বিলম্বিত আসে আর হচ্ছে বিনামূল্যে পণ্য। মাথায় রাখবা আমরা যে এখানে যে অ্যাডজাস্টমেন্টটা করি, বিজ্ঞাপন যেটা আসে সেটার সাথে আমরা যোগ করি হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ, আর সেখান থেকে আমরা বাদ দিই হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো একটা ভালো মতো দেখবো বিলম্বিত বিজ্ঞাপন। এগুলো বাদ দিয়ে আমরা যেটা পাই সেটাকে আমরা বিজ্ঞাপন হিসাবে দেখাই। বিজ্ঞাপনটা পরীক্ষায় আসতে পারে। অলসো এই যে বিলম্বিত বিজ্ঞাপন, এটাকে আমরা কোথায় লিখি, আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে লিখি, অসমন্বিত ব্যয় নামক একটা জায়গা আছে সেখানে। অব্যবহৃত মণিহারি যদি কখনো কোয়েশ্চেনে থাকে, এটা আমরা মণিহারি থেকে বাদ দিয়ে দেখাবো এবং চলতি সম্পদে দেখাবো। কুঋণ সংক্রান্ত, এটা আমি যখন অধ্যায় 6-এর আলোচনা করেছি তখন কিন্তু বলেই দিয়েছি যে বিশদায় বিবরণীতে এন্ট্রি কি। বিশদায় বিবরণীতে কি ছিল, ফার্স্টে লিখতাম কুঋণ যোগ নতুন কুঋণ যোগ নতুন সঞ্চিতি বাদ পুরাতন, সেই কাজটাই আমরা এখানে করব। মনে রাখার টেকনিক, রেওয়া মিলে যে কুঋণ বা কুঋণ সঞ্চিতি দেওয়া থাকবে সেটা আমাদের জন্য পুরাতন কুঋণ বা কুঋণ সঞ্চিতি, আর যেটা আমাদের সমন্বয়তে দিয়ে দিবে সেটা আমাদের জন্য নতুন কুঋণ বা কুঋণ সঞ্চিতি। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। তারপরে হচ্ছে অবচয়, এটা তো বলেই দেয় অবচয় ধার্য করে, এটা আমরা ইজিলি পারবো, কোনো টেনশন নাই। ভ্যাট সংক্রান্ততে আসি, ধরো তোমার কোয়েশ্চেনে এটা আসবে যে ভ্যাট সহ ক্রয়, ভ্যাট সহ বিক্রয়, তখন তুমি কি করবা, ধরো ফার্স্টে লিখবো ক্রয়, এরপর এর সাথে যদি তোমার কোনো সমন্বয় থাকে, সমন্বয় এগুলা ধরো যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করে অ্যামাউন্ট বসবে, তার থেকে হচ্ছে ভ্যাট বাদ দিব। এখন ভ্যাটটা কিভাবে করব, এই অ্যামাউন্টের ওপর 3/23 দিয়ে গুণ দিলে আমরা ভ্যাটটা পেয়ে যাব খুবই ইজিলি। সো এই হচ্ছে আমাদের ভ্যাটটা বের করব। মাথায় রাখবা ক্রয়ের ক্ষেত্রে যেই ভ্যাটটা দেই সেটা আমাদের জন্য চলতি সম্পদ, বিক্রয়ের ক্ষেত্রে যেই ভ্যাটটা দেই সেটা আমাদের জন্য চলতি দায়। এখন ধরো ক্রয়ের ক্ষেত্রে আমি ভ্যাটটা দিলাম, সো ভ্যাটটা ডেবিট হচ্ছে, ভ্যাট ধরো ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট ডেবিটে আছে হচ্ছে 15,000 টাকা, বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট ক্রেডিটে আছে ধরো 12,000 টাকা। সো ডেবিট ক্রেডিট করলে আমি কিন্তু 3,000 টাকা পাচ্ছি, আর এই 3,000 টাকা আমার ডেবিটে থাকছে। এই 3,000 টাকাটাই হচ্ছে আমি আর্থিক অবস্থার বিবরণীতে বসাবো, চলতি সম্পদে লিখবো ভ্যাট চলতি হিসাব 3,000 টাকা। যেটা বোঝাতে চাচ্ছি, যদি ক্রয় ভ্যাট আর বিক্রয় ভ্যাট দুটোই থাকে, আমরা দুইটা আলাদা আলাদা লিখবো না, সিম্পলি প্লাস মাইনাস করে যেটা হচ্ছে আমাদের ডিফারেন্স আসবে সেটা আমরা সম্পদের পাশে লিখে বা দায়ের পাশে, যদি এটা ক্রেডিটে আসতো তখন অবশ্যই আমরা ক্রেডিটের পাশে লিখে দিতাম। সো এইগুলো আমাদের ভ্যাট সংক্রান্ত। এর বাইরে আর কি কি আসতে পারে খেয়াল রাখবা, যদি সমাপনী মজুদের দুইটা ভ্যালু দেওয়া থাকে, যেটা কম অলওয়েজ আমরা সেই ভ্যালুটাই নিব। এগুলো হচ্ছে মোটামুটি আমাদের মাথায় রাখতে হবে। ভালো পারার টেকনিক কি, ভালো পারার টেকনিক হচ্ছে তোমরা বিগত 3 বছরের দেখলেই হবে, আর্থিক অবস্থার বিবরণীগুলো দেখবা, সেখানে কি কি সমন্বয় আসছে ঠান্ডা মাথায় দেখবা ওগুলো পারি কিনা। যদি সমন্বয়গুলো আমরা সলভ করতে পারি তাহলে বুঝবা দ্যাটস ওকে, আমি পরীক্ষায় পারার জন্য এলিজিবল। এখন আসি আমরা একটু কোয়েশ্চেন নিয়ে অ্যানালাইসিস করি যে কী টাইপের কোয়েশ্চেন আমাদের আসতে পারে, কী টাইপের কোয়েশ্চেন আমাদের নাও আসতে পারে। সো আমরা যদি একটু খেয়াল করি,
এই যে আমাদের টপিক, এখানে হচ্ছে অধ্যায় 9, আমরা তো জানি এখান থেকে দুইটা থাকবে, সো আমাদের এখানে দুইটা সিকিউ পেয়ে গেলাম, অধ্যায় 1 আর 2 এর ক। ভাই কিন্তু বলেছিলাম দুইটা থেকে মিক্স কোয়েশ্চেন আসে, আর এই দুইটা থেকে মিক্স আপ করে কোয়েশ্চেন আসবে কয়টা জানেন? মিনিমাম 2টা। সো এখান থেকে আমি মিনিমাম পৌঁছে গেলে এখানেও 2টা পেয়ে গেলাম। 2 এর গ ভাই অলরেডি বলে দিয়েছি নবদান বই থেকে এটা কোয়েশ্চেন থাকবেই। সো এখানেও ভাই একটা কোয়েশ্চেন পেলাম, ব্যাংক সমন্বয় 100% একটা থাকবেই। তারপর হচ্ছে রেওয়ামিল, এখন রেওয়ামিল থেকে আমরা ধরে নিয়েছি মিনিমাম একটা থাকবেই। প্রাপ্য হিসাব এখান থেকে আমাদের একটা পাবো, কার্যবট্ট থেকেও আসবে একটা, অবচয় থেকেও, এগুলো হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। বাট এগুলো করে দেখবা আমাদের টোটাল নাম্বার হচ্ছে 9টা, কোয়েশ্চেন তো থাকবে 11টা, তাই না? বাকি 2টা এই যে ভাইয়া চ্যাপ্টার মেনশন করে দিয়েছে 2, 3, 5, 8, এগুলো থেকে হচ্ছে যে কোনো চ্যাপ্টার থেকে 2টা এক্সট্রা কোয়েশ্চেন চলে আসতে পারে। এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। আর এমসিকিউর জন্য আমরা যদি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের এমসিকিউগুলো সলভ করি, মোর দ্যান এনাফ। অ্যাকাউন্টিংয়ে প্রিভিয়াস ইয়ার থেকেই হুবহু এমসিকিউগুলো চলে আসে। সো আমি যদি তোমাদের বলি কিভাবে আমরা পরীক্ষায় ভালো করতে পারি, আমরা কিন্তু অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে শুধু ভালো বা বেশি পড়ে গেলেই হবে না, আমরা যে যত বেশি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব তারা কিন্তু তত বেশি বা ভালো করে নাম্বার পাবো। সো পড়ার ক্ষেত্রে মাথায় রাখবা, যখন আমরা পড়ছি এই যে এই জিনিসগুলো ভাইয়া বললাম যে এই জায়গার থেকে এই কোয়েশ্চেনগুলো আসতে পারে, এগুলো তোমাদের মাথায় থাকবে। সো ওই জিনিসগুলো খুব ভালো মতো পড়বা, আর পড়লে আশা করা যায় সেখান থেকেই তোমরা কোয়েশ্চেনগুলো কমন পেয়ে যাবা। সো এই ছিল আমাদের আজকের যে ওয়ান শট সাজেশন ক্লাস। সো এখানে আমরা কি শিখলাম, কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসবে আর কোন কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে আমরা খুবই ইজিলি ভালো অ্যাকাউন্টিংয়ে মার্ক পেতে পারি। আমাদের টার্গেট থাকবে 70-এর মধ্যে মিনিমাম যাতে 68 নাম্বার পাই, আর এমসিকিউগুলো যাতে কমন আসে। সো আমরা এটার জন্য প্রচুর পরিশ্রম করব। আর আমি যে টপিকগুলো বলে দিলাম এগুলো যদি খুব ভালো মতো দেখি, ইনশাল্লাহ আমাদের এখানে আর কেউ আটকাতে পারবে না। তো চলো এখন আমরা একটু দেখি যে আমাদের বৃত্ত অ্যাপ এখানে আমাদের জন্য কি কি স্পেশাল ফিচার রয়েছে। সো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, ঢুকলে এখানে লার্ন নামের একটা অপশন আছে। আমরা যদি এই লার্ন অপশনে যাই, এই লার্ন অপশন থেকে আমরা কিন্তু শিখতে পারবো, কি কি শিখতে পারবো, আমাদের যে এমসিকিউগুলো আছে। সো আমরা প্রেফারেন্সে যাব, সেখানে ধরো আমরা যে কোনো টেস্ট পেপার চুজ করব, কোন পত্র দিব চুজ করব, কোন ইনস্টিটিউট, কোন বোর্ড চুজ করার পর আমাদের কাছে ইজিলি কোয়েশ্চেন চলে আসবে যে কোন বোর্ডের কোন অ্যান্সার। ধরো আমি এটার অ্যান্সার দিলাম, হয়েছে নাকি হয় না আমি জানি না, এই যে লেখা আসছে ইনকারেক্ট। সো ইনকারেক্ট হলে আমরা কি করব, সি এক্সপ্লেনেশনও দিতে পারি, অথবা আমরা এখানে ডাউটও অ্যাড করে দিতে পারবো। এইটাতে আমাদের হবে কি, আমরা খুবই সিম্পল ওয়েতে শিখতে পারবো আমাদের কি কি ভুল হয়েছে। এখন ধরো এখানে আমাদের মূলত একটা টেস্ট পেপার ফিচার, যেখানে টেস্ট পেপারে সব বোর্ডের এমসিকিউগুলো দেওয়া থাকবে। আমরা এমসিকিউগুলো লার্ন থেকে খুব ইজিলি শিখে ফেললাম। এখন আমরা যদি যাই আমাদের নেক্সট অপশন, যেটা আমাদের জন্য ছিল টেস্ট অপশন, এই টেস্ট অপশনে গেলে আমরা সেম ওয়েতে আমাদের প্রেফারেন্স চুজ করব। প্রেফারেন্স চুজ করার পর আমরা টাইমার ধরে সেখানে এক্সাম দিতে পারবো। ধরো আমি এখানে যে কোনো একটা টাইমার ধরে এক্সাম দিতে চাচ্ছি। সো আমি সব চুজ করলাম, ইজি, মিডিয়াম, হার্ড, সব অপশন দেওয়া আছে, কত মার্ক, কত টাইম দেওয়া আছে। ধরো আমি এক্সাম দিলাম, এক্সাম হলো, আচ্ছা ঠিক আছে, আমার ভালো মানে এক্সাম শেষও হয়ে গেল, আমি সাবমিট যদি করে দেই তখন আমার রেজাল্ট চলে আসলো, অ্যান্সার শিটও চলে আসলো, আমি কি কি অ্যান্সার করাছিলাম। সো এগুলো দেখে আমরা খুবই ইজিলি কি কি আমাদের সঠিক আর কি কি ভুল সেটা জানতে পারবো। দেন আমাদের থার্ড ফিচার হচ্ছে এই যে আর্কাইভড এক্সাম। এই এক্সামগুলোতে আমরা অনেক সময় লাইভে অনেক এক্সাম হয় আমাদের বৃত্তর প্ল্যাটফর্ম থেকে, যেটা আমরা মিস করে যাই, তখন আমরা এই আর্কাইভড এক্সামে গিয়ে আমরা এক্সামটাও দিতে পারবো, টেস্টে দিয়ে অথবা লার্নে দিয়ে এক্সামে কী এসেছিল, কিভাবে অ্যান্সার করতে হবে, এটা আমরা খুবই সিম্পলি বুঝতে পারবো। আর আমাদের আরেকটা ফিচার আছে যেটা আমাদের এসএসসি সময় ছিল, এই ফিচারটাকে আমরা বলি ইন্টারঅ্যাক্টিভ সাজেশন। আমরা ইন্টারঅ্যাক্টিভ সাজেশনে কি করেছিলাম, আমরা সব ধরনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোকে একত্র করে এনেছিলাম, যাতে এখান থেকে সবচেয়ে বেশি কমন পড়ে এবং স্টুডেন্টরা উপকৃত হয়। ইভেন দেখা গেছে এসএসসিতে এখান থেকে অলমোস্ট 100%ই কমন চলে আসছে। সো এইবার এই জিনিসটা আমরা এইচএসসির জন্য লঞ্চ করতে যাচ্ছি, যাতে আমাদের খুব ইজিলি কমন কোয়েশ্চেনগুলো চলে আসে। সো এই হচ্ছিল আমার ওভারঅল আজকের ওয়ান শট ক্লাস এবং বৃত্ত অ্যাপ নিয়ে তোমাদের একটা ধারণা দিলাম। অবশ্যই আমি তোমাদের যা যা বলেছি জিনিসগুলো মাথায় রাখবা, কোথায় কত মার্ক, কিভাবে অ্যাপ্লাই করব, কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসবে, কোন এমসিকিউগুলো ইম্পর্টেন্ট, কিভাবে পড়বো, এই স্ট্র্যাটেজিগুলো যদি তোমরা ফলো করো তাহলে খুব সিম্পলি তোমরা একটা ভালো মার্ক, ইভেন A+ আর অনেক ভালো স্কলারশিপ পর্যন্ত পৌঁছে যেতে পারবা। সো আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো, দ্যাটস গ্রেট। আর এই ছিল আমার পক্ষ থেকে সব ধরনের সাজেশন। সো আজকের ক্লাস এতটুকুই ছিল। সবাই আশা করি ভালো থাকবে।
ধন্যবাদ।